স্যার আমি আপনার সাথে অ্যাড আছি, এমএস লিখে চলে আসবে স্যার, ফার্স্ট এটাই। থ্যাংক ইউ স্যার। ওকে, আমাদের অ্যাসাইনমেন্ট করার কথা ছিল, অ্যাসাইনমেন্ট করছেন, পাঠাইছেন কেউ আমাকে ফাইনাল অ্যাসাইনমেন্ট? আমি দেখতে পারিনি অবশ্য। জি স্যার, পাঠিয়ে দিয়েছি স্যার। স্যার আমার প্রবলেম ছিল তাই আমি করতে পারিনি, ওই যে গুগলে সার্চ দিলে কি জানি উঠে যায়, এই কারণে। এটা তো মনে হয় স্যার আইটি প্রবলেম করতেছে। স্যার আমি আজ করছি তো স্যার, আমার কাছে না এই হয়েছে আর কি, 19-20 মনে, 19-20 না স্যার, অনেক হিউজ ডিফারেন্স মনে হয়েছে স্যার। হিসাবটা একটু দেখেন, এই যে আত্তেফা ফিকরা দেখলে বুঝতে পারবেন স্যার। স্যার ফ্রি দিয়ে স্যার হচ্ছে গিয়ে ঠিক মতো রেজাল্ট দিচ্ছে না স্যার, এটা একটা বড় প্রবলেম স্যার। কোনটাতে? ওই যে গুগল অ্যাডওয়ার্ডস যেটা আছে, তারপরে ওই যে আপনি আরেকটা ইয়ে দিচ্ছিলেন যে কি বলবেন যে লিস্ট, যেটা ভালো সেটা তো সব কিছুই দিচ্ছে না, একবারে যদি অনেক কটা পাওয়া যায় সেটাই সেই দিচ্ছে না। এটা নাম এই মুহূর্তে মনে হচ্ছে স্যার জি, What? আচ্ছা, এটা করছেন তো কি হয়েছে বলেন? এটা যে করছেন আপনি কি জানি জানতে চাইছিলেন? আতিক, আতিক না? এটা কে করছিলেন? আছেন উনি আমাদের সাথে? শোনা যায়? আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? কি স্যার? আচ্ছা, যাই হোক, এখানে উনি যে করছে যেটা, সেটা আমরা এ নিয়ে একটু আলোচনা করি। দেখেন এখানে তার নিশ কিওয়ার্ড ছিল ফটোগ্রাফি। ফটোগ্রাফি থেকে শুরু করে সে টোটাল কয়টা কিওয়ার্ড এখানে বের করছে? স্যার আমি হ্যাঁ 50টা কিওয়ার্ড বের করছে ফটোগ্রাফি। এখানে নিশ কিওয়ার্ড এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার একটা নিশ কিওয়ার্ড হলো ফটোগ্রাফি। ফটোগ্রাফির সার্চ ভলিউম হলো ফটোগ্রাফি নিশ কিওয়ার্ড। নিশ কিওয়ার্ড কখনো আইডিয়াতে আসবে না, কেমন? আমি ভুল ধরাই দিচ্ছি আপনাদের, হ্যাঁ, সবাই খেয়াল করেন বিষয়টা। স্যার, এটা তো ফটোগ্রাফ দেওয়া আছে, ফটোগ্রাফি না তো। ফটোগ্রাফ, ওকে ফাইন, তাহলে ঠিক আছে। ফটো এইটা হুবহু এখানে এই নিশ কিওয়ার্ড যেটা হবে সেটা এখানে আসবে না, সেটা সবসময় এই লিস্টের বাইরে থাকে। এটা ফটোগ্রাফি আর এটা হলো ফটোগ্রাফ, ওকে ফাইন। তাহলে ফটোগ্রাফের ওনার সার্চ ভলিউম আছে 6600, সিপিসি পেয়েছে 0.77, অল ইন টাইটেল 738, 1400, এটার অ্যাভারেজ করছে। অ্যাভারেজ করে আপনি পাইছেন কত? 2100।
38। 38। এটা আপনার এই জায়গায় নিয়ে আসতে বলে ভালো হতো, এটার পাশে রাখলে ভালো হতো আর কি, এই কলামটা আর কি। যাই হোক, জি তো অ্যাভারেজ ছিল 2138। না, এটা অ্যাভারেজ হয় নাই তো, এটা 2 দিয়ে ভাগ দিতে হবে, তো এটার একটা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিলে যেটা হবে সেটা হলো অ্যাভারেজ। ও স্যার, সরি স্যার, ইস রে, এটা এইটা ভুল করে ফেলাইছি। এবং এটা, এই দুটো যোগ দিতে হবে, যোগ দিয়ে যেটা 2 দিয়ে ভাগ দিবেন সেটার রেজাল্ট যেটা হবে সেটা হচ্ছে অ্যাভারেজ। ওকে ফাইন, তাহলে স্যার অসুবিধা নেই, সবগুলো অসুবিধা নেই, অসুবিধা নাই। এটাও একটা, এটা একটা হয়েছে, যেহেতু আপনি সবগুলাই যোগ করে দিয়েছেন তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আসলে স্যার এর 2 দিয়ে ভাগ দিয়ে এভারেজ করে আর এটা সাম করে দিলে হয়ে যাবে স্যার। হ্যাঁ, এটা এখানে আমরা করতে পারতেছি, অসুবিধা নেই, এটা করার দরকার নেই, আমরা বুঝতে পারলেই হলো আর কি। হুম। তাহলে এটা কি করছেন আপনি, এএমএস? স্যার ওই যে অ্যাভারেজটাকে যে ভাগ করতে হতো না, অ্যাভারেজ মান্থলি রিসার্চ দিয়ে। ও, এটার দিয়ে এটার ভাগ করে সেটা একটা রেজাল্ট কয়জন ভাগে পড়ে সেটা বাড়ি করছেন, তাই? জি স্যার, মানে কিন্তু এখানে ক্যালকুলেশনে ভুল হয়ে গেল আমার একদম হ্যাঁ, এটা 2 দিয়ে ভাগ করলে তাহলে এটা আরো বেড়ে যেত আর কি। আচ্ছা, হ্যাঁ যাই হোক, সেটাই। এমনি বলতেছিলাম স্যার, আমার রেজাল্টটা খুব আমার কাছে খুব অদ্ভুত লাগতেছিল, মানে কোথাও একদম হিউজ ডিফারেন্স হচ্ছিল আর কি এই করে। ওকে। আচ্ছা, তো এখানে আমি এখন কিছু কিছু বিষয় তো আপনারা জানছেন তো কিভাবে রিসার্চ করতে হয়, সেটা তো জানলেন, এটা জানতে পারছেন বা এটা করতে পারাটাই অনেক বড় ব্যাপার। কিন্তু এরপরে হলো যে এখন ঘষা মাজা করতে হবে। আমি তো বলছি যে একসাথে আপনারা পারবেন না, যত বেশি বেশি রিসার্চ করবেন, যত বেশি বেশি এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন, দেখবেন যে আস্তে আস্তে মাথাটা, ব্রেনটা ক্লিয়ার হচ্ছে। এখানে উনি ইন জেনারেলি আপনাদের যে কিওয়ার্ড গুলো, উনি যেটা সাজেস্টেড কিওয়ার্ড থেকে বা ব্রেনস্টর্মিং কিওয়ার্ড বলেন বা টুলস থেকে যে কিওয়ার্ড গুলো পাইছে, সেই কিওয়ার্ড গুলোর পুরো একটা ডেটা এখানে ইনপুট দেওয়া হয়েছে। সেই ইনপুট থেকে কিন্তু আমি গত ক্লাসে বলছিলাম যে রোল নাম্বার ক্রিয়েট করতে, কোন ফটোগ্রাফি 1, কোন ফটোগ্রাফি 2, কোন ফটোগ্রাফ মানে কোন কিওয়ার্ডটা 1 2 3 এরকম সিরিয়াল করে উনি কিন্তু এই কাজটা করছে। এখানে 49 পর্যন্ত সিরিয়াল ওনার আমি দেখতে পাচ্ছি। এখন এটা কিসের উপর বেসিস করে করছে সেই জিনিসটা নিয়ে আমি একটু আলোচনা করি। এখানে এটা কিন্তু আমি করি না, এটা আপনাদেরই একজন কলিগ করছে, তো ক্লাসমেট করছে, তো তারটা নিয়ে আমি একটু দেখি যে ওনারটা ঠিক আছে কিনা আমার আমার দৃষ্টিকোণ থেকে। সেইটা একটু আমি চেষ্টা করি দেখার জন্য। এখানে ওনার সার্চ ভলিউম হলো 6600, সিপিসিএস 0.77, কিওয়ার্ড ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টি কোথায় কি, কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 15, 15 আছে কিওয়ার্ড ডিফিকাল্টি। তার মানে ডিফিকাল্টি এর চেয়ে কমের ডিফিকাল্টি আরো আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 666 এগুলো চাইলে আমরা নিতে পারতাম, রোল নাম্বার 1 ক্রিয়েট করতে পারতাম। সেটা কেন করি নাই? বিকজ অফ তার সার্চ ভলিউম কম, কিন্তু তার কম্পিটিশন আবার বেশি আছে। আমাদের এই যে অল ইন টাইটেল, অল ইন ইউআরএল এর কম্পিটিটর বেশি থাকার কারণে আমরা কিন্তু এই কিওয়ার্ডটা নেই নাই। বিকজ অফ এটা কিন্তু র্যাঙ্কিং ডিফিকাল্টি কিন্তু অনেক কম ছিল, চাইলে এটা নিতে পারতাম। যদি বিষয়টা এরকম হইতো যে এটার সার্চ ভলিউম যদি অ্যাটলিস্ট, এটার সার্চ ভলিউম যদি 4000ও হইতো, বা হ্যাঁ 4000ও যদি হইতো, তাহলেও কিন্তু আমরা এইটাই 1 নম্বরে নিতাম। কেন? কারণ হলো এই দুটো কম্পিটিটর দিয়ে আমরা ভাগে কম পাচ্ছি কিন্তু ডিফিকাল্টি অনেক কম, সেই কারণে এটার চেয়ে অর্ধেকের চেয়েও কম ডিফিকাল্টি। তো সেই ক্ষেত্রে এটার যদি আমি 4000ও যদি আমার সার্চ ভলিউম থাকতো এখানে 4000, সেক্ষেত্রেও কিন্তু আমি এই কিওয়ার্ডটাকে আমি 1 নাম্বার করতাম। তো যেহেতু আমার এটার সার্চ ভলিউম কম, সেহেতু কম্পিটিশনও মোটামুটি ভালো, বেশি কম্পিটিটর আছে, আর ডিফিকাল্টি শুধুমাত্র কম আছে। দ্যাটস ওয়াই আমরা এই কিওয়ার্ডটাকে 1 নম্বরে আমাদের অবস্থান দিতে পারতেছি। এখন উনি যেটা 1 নম্বরে অবস্থান দিয়েছেন, সেটার যৌক্তিকতাটা কি? সেটার যৌক্তিকতাটা হলো সার্চ ভলিউম বেশি, 6600 সার্চ ভলিউম আছে। এই দুটোটাই কিন্তু 6600 সার্চ ভলিউম। তাহলে এটাকে কেন 1 দেই নাই, এটাকে কেন 1 দিছি? সেটার একটা লজিক আছে ওনার কাছে। সেই লজিকটা হলো যে ওনার কম্পিটিশন এটাতে বেশি। দেখেন এই দুইটাতে অনেক বেশি কম্পিটিটর, দুইটা যোগ করলে প্রায় 10,000 হয়ে যাচ্ছে, বাট সার্চ ভলিউম আছে 6600। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এটার ডিফিকাল্টি দুটোটা সেম, সার্চ ভলিউমও সেম, কিন্তু এটার কম্পিটিশন যেহেতু বেশি সেহেতু সেহেতু আর আমরা এটা নেই নেই। এদিকে যদি একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসলে দেখেন এখানে আরেকটা কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ডটারও অনেক সার্চ ভলিউম আছে, 22,200 সার্চ ভলিউম আছে, বাট আপনি কম্পিটিশন দেখেন অনেক বেশি, হাই কম্পিটিশন এবং ডিফিকাল্টি অনেক বেশি। দ্যাটস ওয়াই এই কিওয়ার্ডটাকে আমরা চাইলে নিতে পারতেছি।
উপরের যে দুইটার সাথে কম্পেয়ার করলাম সেটা নিতে পারতেছি না। এটাই লজিক, মানে এটা করছে যেটা আমি দেখতে পাচ্ছি। এখানে আরেকটা কিওয়ার্ড আছে দেখুন, বা এখানে আরেকটা কিওয়ার্ড আছে 5000, 5400। এটার কম্পিটিশনে কিন্তু কম না, অনেক বেশি আছে, মোটামুটি 10,000-এর মতো কম্পিটিশন আছে। তো এই এখানে এই এই যে এখানে ডিফিকাল্টিও বেশি, আবার সেই কারণে এটারও ওটার সাথে আমরা ম্যাচ করতে পারতেছি না। এটা তো আরো বেশি অনেক কম্পিটিশন, এটাও করতে পারতেছি না। এখানে আর একটা আছে 5000, 4000, এটা এগুলো সব কম্পিটিশন অনেক হাই। দেখেন এই কিওয়ার্ড গুলোর কম্পিটিশন অনেক হাই, যদিও সার্চ ভলিউম ভালো আছে, যেমন এটার সার্চ ভলিউম ভালো আছে, কিন্তু এটার কিন্তু আবার অনেক কম্পিটিশন হাই আছে। এটারও সার্চ ভলিউম অনেক বেশি আছে, বাট এটারও কিন্তু কম্পিটিশন অনেক হাই। সো দ্যাটস ওয়াই এই কিওয়ার্ড গুলো কিন্তু আমরা র্যাঙ্কিং করতে পারতেছি না, মানে 1 2 3 করতে পারতেছি না। দ্যাট মিন্স তাই মানে এই নয় যে আমরা এই কিওয়ার্ড গুলো যে আমরা ইউজ করবো না বা নিব না, তা কিন্তু নয়। র্যাঙ্কিং করার মূলত কারণটা কি, মানে 1 2 3 এই জিনিসগুলো এভাবে সাজানোর যৌক্তিকতাটা কি? যৌক্তিকতাটা হলো যে আমরা প্রথম 10টা কিওয়ার্ড, এই যে এখানে যে রোল নম্বর ক্রিয়েট করা হয়েছে 1 2 3 4 থেকে 10 পর্যন্ত যে ক্রিয়েট করা হয়েছে, এই 10টা কিওয়ার্ডকে আমরা ইউজ করব, আমরা বেশিরভাগই ইউজ করব আমরা মেটা টাইটেলে এবং মেটা ডেসক্রিপশনসে। এই কিওয়ার্ড 10টা ইউজ করার বেশি আমরা চেষ্টা করি। তো আমরা ধরেন 10টা মেটা টাইটেলে 10টা কিওয়ার্ড বসাবো, বসানোর পর একটা ওয়েবসাইটের ভিতরে তো আপনার 25টা বা 30টা বা 40টা পেজও থাকতে পারে। তো 10টা মেইন পেজ, যেগুলা মেইন পেজ বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে টপ হেডিং পেজ যেগুলোকে বলা হয়। ধরেন এটাই, যদি আমার ওয়েবসাইটের কথা চিন্তা করেন, আমাদের ওয়েবসাইটের এই যে হেডিং ট্যাগ যেগুলো এখানে 1 2 3 4 5 6 7 8 9টা, এই 9টা হলো যে আমার মেইন কি, এই 9টা হলো যে আমার মেইন পেজ। তার মানে আমরা প্রথম যে 10টা কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ড গুলো আমাদের এই মেনুতে আমরা ইউজ করার চেষ্টা করবো। মেনুর যে হেডিং, সেই মেনুর হেডিং এ আমরা ইউজ করতে চেষ্টা করব। এরপরে দেখেন এখানে আবার প্রত্যেকটা আলাদা আলাদা লিংক আছে, অনেকগুলো পেজ আছে আলাদা আলাদা, সেই পেজগুলোতে আমরা তাহলে কি ইউজ করবো? এই 10টা মেইন 10টা কিওয়ার্ড যখন এখানে আমরা ইউজ করে ফেলবো, সেম কিওয়ার্ড তো বারবার ইউজ করার কোনো আমাদের যৌক্তিকতা নেই, বা আমাদের ইউজ করার সেটা বোকামি যারা আমরা এসইও জানি। তো তাহলে এখানে দেখুন আরো হাজারো পেজ আছে আমার, এখানে অনেক পুরো পোস্ট করা আছে। সেই পোস্টের ক্ষেত্রে প্রত্যেকটা পোস্টের টাইটেলে মানে মেটা টাইটেলে আমরা যে বাকি যে 50টা কিওয়ার্ড আমাদের জন্য রয়ে গেল বা থেকে গেল, সেগুলো আমরা ঘুরে ঘুরে আমরা ইউজ করি। এই কারণেই মূলত র্যাঙ্ক করা। কারণ হলো যে মানুষ গুগল প্রথমেই শুরুতেই আপনার যেটা করবে সেটা হলো যে আপনার এই পেজগুলা কি করবে, সে ক্রাউল করবে, তার ডাটাবেজে স্টোর করবে প্রথমে সে এই আপনার মেনুগুলা। এই মেনুগুলা স্টোর করার পরে তারপর প্রায়োরিটি দিবে সে ক্যাটাগরি, ক্যাটাগরির পর সে যাবে বিভাগে, বিভাগ থেকে সে যাবে পোস্টে। এইভাবে সিরিয়ালি গুগল মেনলি ডাটা ক্রাউল করে। আপনার একটু নয়েজ আসতেছে, কি একটু মিউট করে দেন প্লিজ। তো এই ক্ষেত্রে আমাদের যেটা আমরা এখানে যে কিওয়ার্ড রিসার্চ করছি, তো বেসিক্যালি এইটার কারণেই মূলত এরকম র্যাঙ্ক করা, যে এখানে আমরা ধরেন 50টা কিওয়ার্ড বের করলাম, এখন কোন কিওয়ার্ড কোন জায়গায় ইউজ করব সেটা একটা কনফিউশন থাকে সবার। সেই কনফিউশনটা যাতে না থাকে, দ্যাটস ওয়াই আমি এইগুলো আপনাদেরকে বললাম। তো এখানে আরো কিছু বিষয় আছে, দেখেন আমি যেটা একটু আলোচনা করতে চাই আপনাদের সাথে, সেটা হলো যে উনি যে কিওয়ার্ডটা ইউজ করছে, ফার্স্ট যে 1 নাম্বার অবস্থান দিছে, আমি এই কিওয়ার্ডটাকে আমি যদি কিওয়ার্ডটা রিসার্চ করতাম তাহলে আমি এটাকে 1 নাম্বার অবস্থান তাকে দিতাম না, একে এক অবস্থান তাকে আমি দিতাম না। এর হ্যাঁ, কেন আমি 1 দিতাম না? কারণ আপনাদের থিওরিটিক্যাল ক্লাসে আপনাদের একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল, লং টেল কিওয়ার্ড এবং শর্ট টেল কিওয়ার্ড। হ্যাঁ, লং টেল কিওয়ার্ড অথবা শর্ট টেল কিওয়ার্ড। তো লং টেল কিওয়ার্ড বলতে আমরা কি বুঝি? যে কিওয়ার্ড 3 অথবা 3 এর অধিক সেটা হলো লং টেল, আর যে কিওয়ার্ড 3 এর নিচে সেটা হলো শর্ট টেল কিওয়ার্ড। তার মানে ফটোগ্রাফ এটা কিন্তু হলো একটা শর্ট টেল কিওয়ার্ড। হ্যাঁ, শর্ট টেল কিওয়ার্ড, আর এটা হলো লং টেল কিওয়ার্ড। তো এই দিক থেকে কিন্তু এই কিওয়ার্ডটা পিছিয়ে আছে। কার কাছ থেকে? এখানের কাছ থেকে, এই ব্যক্তির কাছ থেকে এই ব্যক্তি একটু পিছিয়ে আছে। কেন পিছিয়ে আছে? বিকজ সে হলো লং টেল, সে হলো শর্ট টেল। আমরা গুগলে যখন মানুষ সার্চ দেয়,
বেশিরভাগ মানুষই কিন্তু দেখবেন যে আপনার লং টেল কিওয়ার্ড দিয়ে সার্চ দেন। মোর দ্যান 80% এর উপরে ব্যক্তি তারা লং টেল কিওয়ার্ড দিয়ে সার্চ দেয়, আর বাকি 20% মানুষ সার্চ দেয় শর্ট টেল কিওয়ার্ড দিয়ে। যারা একটু কম শিক্ষিত বা অনলাইন সম্পর্কে একটু কম জ্ঞান আছে যাদের, বা যারা একটু টাইপিং স্পিড কম, বা যারা একটু টাইপ করতে কম পারে বা লেখাপড়া একটু কম জানে, তারাই শুধুমাত্র 2-3 অক্ষরের একটা জিনিস দিয়ে সার্চ দেয়। আর যারা একটু হাই এডুকেটেড বা যারা এই সম্পর্কে আইডিয়া আছে, কারণ সে জানে যে আমি যদি একটা স্পেসিফিক সেন্টেন্স উল্লেখ করে সার্চ দেই গুগলে, তাহলে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়ার পসিবিলিটি 90%, মোর দ্যান 90%। আর আমি যদি 2-3টা তাড়াতাড়ি সংখ্যার, পাওয়ার জন্য, রাইট, তাড়াতাড়ি পাওয়ার জন্য। তাড়াতাড়ি পাওয়ার জন্য, আর যদি আমি 2-3টা সংখ্যার একটা ওয়ার্ড দিয়ে সার্চ দেই, তাহলে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে আমাকে মোটামুটি কয়েকবার এইরকমই ঘুরে ঘুরে আমাকে সার্চ দিলে হয়তো আমি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো। এটা যারা জানে সেটার পার্সেন্টেজ হলো 20% হলো যারা শর্ট লিখে সার্চ দেয়, আর বাকি মোর দ্যান 80% সার্চ দেয় তারা লং করে, মানে একটু সেন্টেন্সটা লম্বা করে সার্চ দেয়। কেন? কারণ সেন্টেন্সের কোনো একটা ওয়ার্ডের সাথে যদি তার কাঙ্ক্ষিত রেজাল্টের সাথে মিলে যায়, তখনই কিন্তু সেই ওয়েবসাইটটা গুগল আপনার সামনে রিপ্রেজেন্ট করবে, এবং সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের থেকে আপনার গুগল থেকে কাঙ্ক্ষিত রেজাল্টটা পাওয়ার পসিবিলিটি 80% এর উপরে হয়ে যায়। তো এই কারণে আমরা যারা এসইও করব তারা শর্ট টেল কিওয়ার্ড আমরা একটু অ্যাভয়েড করব। অ্যাভয়েড করব বলতে একদমই যে অ্যাভয়েড করব তা কিন্তু নয়, আবার আমরা শর্ট টেল কিওয়ার্ড অ্যাভয়েড করব, ঠিক আছে, বাট ফটোগ্রাফ, আমার যে বাকি 20% যাদেরকে আমরা টার্গেট, যারা শর্ট বিষয় দিয়ে সার্চ দেয়, তারাও তো আমার ক্লায়েন্ট হতে পারে, তাদেরকে তো আমি বঞ্চিত করতে পারবো না। সেই ক্ষেত্রে আমার লং টেল কিওয়ার্ড ইউজ করার পর যে কিওয়ার্ড গুলো শর্ট টেল থাকবে সেগুলো আমরা ইউজ করব। সেক্ষেত্রে কোথায় ইউজ করব, মানে আমার মেইন পেজ গুলাতে আমি কখনোই শর্ট টেল কিওয়ার্ড ইউজ করব না। একটু আগে যে আমার ওয়েবসাইটটা, আমার ব্লগটা দেখাইছিলাম, সেই ব্লগের মেনু যে 10টা মেনু আছে, সেই মেনুতে আমরা চেষ্টা করব লং টেল কিওয়ার্ড ইউজ করার জন্য। আর শর্ট টেল কিওয়ার্ড তখনই আমরা ইউজ করব যখনই দেখবো যে আমাদের অনেক পেজ আছে, এখন দেখা গেছে ডাবল হয়ে যাচ্ছে, একটা কিওয়ার্ড 2 জায়গায় বসাইতে হইতেও পারে। সেই ক্ষেত্রে আমরা 2বার একই কিওয়ার্ড 2 জায়গায় না বসিয়ে আমরা যেটা করব, বাকি শর্ট টেল কিওয়ার্ড বা বাকি যেগুলো আমাদের লাস্ট লিস্টের যেগুলো ছিল সেই কিওয়ার্ড গুলো আমরা ইউজ করব। তো এই ক্ষেত্রে মানে আতিক যিনি এই কাজটা করছেন, তার জন্য পরামর্শ হলো যে আপনি এইটা হলো আপনার 1, আসলে হিসেব অনুযায়ী এইটা হবে তাহলে রোল নম্বর আপনার 1, যেহেতু আমি শর্ট টেলকে আমি এখানে রাখতেছি না, যদিও সে তার সবকিছু বেশি 1 হওয়ার যোগ্যতা রাখে, বাট একটা জায়গায় গিয়ে সে ধরা খেয়ে গেছে। যে বলা আছে না, মানে এটা একদম সিম্পল যে সম্বন্ধ করতে গেলে বা বিয়ে শাদী করতে গেলে ছেলে অনেক শিক্ষিত, হাই এডুকেটেড, দেখতে সুন্দর, লম্বা চূড়া, সব দিক থেকে ভালো, কিন্তু মাথায় চুল নাই। হ্যাঁ, মাথায় চুল নাই, তখন কিন্তু সেই ছেলে আর কি হয়, মানে সে কিন্তু তখন শর্ট লিস্টে থাকে না। শুধুমাত্র তার মাথায় টাক আছে, এই টাক করার কারণেই সে ডিসকোয়ালিফাইড হয়ে যায় 70%। মানে আধুনিক সমাজ বা আধুনিক এই সময়ের কথা চিন্তা করে। ঠিক তেমনি যদি আমরা এটাকে চিন্তা করি যে শি ইজ দ্য ভেরি গুড কিওয়ার্ড, বাট সে একটা জায়গায় শর্ট আছে, মানে সে লম্বায় কম, দ্যাটস ওয়াই সে তাদের সাথে কম্পিটিশন আসতে পারতেছে। তার মানে এই নয় যে আমরা ফটোগ্রাফি কিওয়ার্ডটাকে ফেলে দিব, এটাকে ইউজ করবো না, অবশ্যই আমরা ইউজ করবো, যেহেতু সে অন্য দিক থেকে আগায় আছে, শুধু একটা জায়গায় পিছিয়ে আছে। হ্যাঁ, তাকে আমরা রাখবো, তাকে আমরা ব্ল্যাক লিস্টেড করবো না, আমাদের লিস্টে রাখবো, আমাদের ওয়েবসাইটের কোনো একটা জায়গায় আমরা তার এই কিওয়ার্ডটাকে ইউজ করবো। স্যার তাহলে এখানে এই কিওয়ার্ডটা স্যার র্যাঙ্কিংটা কত হবে? এটা র্যাঙ্কিং হবে তখন ওইভাবে, আপনি এটাকে 1 ধরছেন, তার মানে এখন এর অবস্থান কিন্তু চলে গেছে, সে শর্ট টেল হওয়ার কারণে কিন্তু তার অবস্থান একদম 50 নম্বরে নেমে গেছে তার 1 থেকে। এখন বাকিগুলোর সাথে আপনি তার সাথে কম্পেয়ার করবেন, যদি শর্ট টেল কিওয়ার্ড আরেকটা থাকতো, এখানে আমার আছে কিনা আমি জানি না, হ্যাঁ আছে, এই যেমন এই একটা শর্ট টেল কিওয়ার্ড আছে, হ্যাঁ, একটা শর্ট টেল কিওয়ার্ড আছে, এই শর্ট টেল কিওয়ার্ডের মধ্যে আবার সে সেরা হবে, শ্রেষ্ঠ হবে। আচ্ছা, কিওয়ার্ডের মধ্যে আবার যে একটু ক্যাটাগরি হবে, এই তো? হ্যাঁ, শর্ট টেল, লং। হ্যাঁ, লং টেলদেরকে আগে দিবেন রোল নাম্বার, এরপর শর্ট টেল তো আপনি এখানে আরো তো 8-10টা দেখতে পাচ্ছি আমি। শর্ট টেলের মধ্যে তখন সে ফার্স্ট হবে। স্যার বুঝতে পারছি। তাহলে কি স্যার আমরা এটা করলে ভালো হয় যে আমরা শর্ট টেলকে একটা ক্যাটাগরিতে ফালাই আর লং টেল একটা ক্যাটাগরিতে ফালাই, ওগুলোর মধ্যে আমি আবার অ্যানালাইসিস করি? এখনই করা যেত, এটা তো আপনি শর্ট টেল গুলো যদি এখন সব কপি করে আলাদা নিচে নামাই দেন,
তখনই কিন্তু জি আপনার স্যার। রোল নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। ওভাবে করতে পারেন, এভাবে করতে পারেন, এটা যে যেভাবে ভালো মনে করেন আর কি। এভাবে করে আবার সর্ট আউট করে নিতে পারেন, অথবা একবারই শুরু করার সময় শর্ট টেল আলাদা রাখবেন, লং টেল আলাদা রাখবেন, সেটা করতে পারেন। আবার অনেকে আছে যেটা করে, যখন কিওয়ার্ড অ্যানালাইসিস করে তখন অনেকেই যে কাজটা করে যে যখন কিওয়ার্ডের সাজেশন নেয় বিভিন্ন টুলস থেকে, তখনই সে শর্ট টেল টুলস এর সাজেশন গুলো নেয়ই না। অনেক অনেক এক্সপার্ট বা অনেক এসইও যারা এসইও এর কাজ করে, তারা যখন কিওয়ার্ডের সাজেশন যে টুলস গুলো থেকে আপনি নিছেন, এটা তো আপনারা জানতেন না বলে নিছেন, আমি আজকের বলছি, এটা তো গত ক্লাসে আমি বলি নাই, দ্যাটস ওয়াই আপনাদের প্রবলেম হয়েছে। তো যেহেতু আজকে জানলেন, এরপর থেকে কিন্তু আপনারা নিজেরাই একটা জিনিস সতর্ক হয়ে যাবেন যে নেক্সট টাইমে যখন আমি টুলস থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিওয়ার্ডের সাজেশন নিব, শর্ট টেল কিওয়ার্ড গুলাকে আমি নেতে একটু মানে সাই ফিল করবো। যখন দেখবো যে কোনো কারণে লং টেল ভালো কিওয়ার্ড পাচ্ছি না, তখনই আমি শুধু শর্ট টেল গুলো আমি এই সাজেশনে নিব। আর যদি ঠেকা পইরা। হ্যাঁ, যদি আপনি 50টাই লং টেল কিওয়ার্ড ভালো ভালো কিওয়ার্ড পেয়ে যেতেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শুধু শর্ট টেল কিওয়ার্ড ইউজ না করলেও হইতো। যদি কোনো কারণে কিওয়ার্ডের সংকট পড়ে যায়, যে দেখা যায় যে অনেকগুলো টুলস ইউজ করেও আপনারা লং টেল কিওয়ার্ড বের করতে পারতেছেন না, তখনই আপনারা শর্ট টেল কিওয়ার্ড আপনারা এখানে ইনক্লুড করতে পারেন। এই বিষয়গুলো আস্তে আস্তে দেখবেন যে আপনাদের মাথায় কাজ করবে, মানে সবেমাত্র শুরু করলেন তো, অনেক বিষয়গুলো এখানে কাজ করবে। এই একটা বিষয় তো। আর বাকিটা মোটামুটি ঠিক আছে, পারছেন আপনি করতে, বুঝছেন, অ্যাটলিস্ট নলেজ আপনার মাথায় ঢুকছে, এটাই হলো বিষয়। আর এখানে স্যার কিওয়ার্ড হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ এর কথা আমি একটা কথা বলে রাখি। কিওয়ার্ড রিসার্চ এটা কোনো বাইবেল বা কোনো হাদিস না, এটা আমি আগেই বলছি। এক এক এক্সপার্ট এক এক স্টাইলে কিওয়ার্ড রিসার্চ করে। আমি কিওয়ার্ড রিসার্চের একটা পদ্ধতি দেখাইছি আপনাদেরকে, যেই পদ্ধতিটা আমার কাছে ভালো মনে হয়েছে, আমার কাছে ভালো লাগছে, এবং এটা বোঝার সবচেয়ে সহজ। এছাড়া আপনার আরো মোর দ্যান 10 to 15 ওয়েজ আছে কিওয়ার্ড রিসার্চ করার, 14 থেকে 15টা কিওয়ার্ড রিসার্চ করার ওয়ে আছে। সেটার মধ্যে থেকে, সেইগুলা থেকে আমি শুধুমাত্র আপনাদেরকে একটা পদ্ধতি শিখাইছি, যে পদ্ধতিটা মেজরিটি টাইমে, মনে করেন 99% আমি ফলো করি, আমি বিশ্বাস করি, এবং আমি এই পদ্ধতিটি সবগুলো পদ্ধতি থেকে আমার কাছে ভালো এবং সহজ মনে হয়েছে, সেইটাই আপনাদের কাছে আমি রিপ্রেজেন্ট করছি। এছাড়া কিন্তু আরো ওয়ে আছে, হ্যাঁ, আরো অনেক ওয়ে আছে কিওয়ার্ড রিসার্চ করার। তো সেইগুলা আসলে করতে গেলে আপনাদের আরো অনেক এই কোর্সের টাইম ফ্রেম বাড়াইতে হবে, বা আরো মিনিমাম 5 থেকে 10টা ক্লাস বাড়াইতে হবে। দ্যাটস ওয়াই, তাহলে হয়তো আমরা ওই প্রসেস গুলো আমি দেখাইতে পারতাম আপনাদের। তো ওগুলাও আপনারা শিখতে পারবেন না যে তা না। ওগুলাও আপনারা যদি গুগল করেন বা ইউটিউব করেন, দেখবেন যে আরো কিছু কিছু নতুন নতুন ওয়ে আছে, যে ওয়েগুলো ফলো করে কিওয়ার্ড রিসার্চ করা যায়। তবে আমার ধারণা, আমার বিশ্বাস যে এই ওয়েটার চেয়ে আর ভালো কোনো ওয়ে পাবেন না। আমার মনে হয় না, সেগুলো আর একটু কঠিন মনে হবে আপনাদের কাছে। তারপর আপনারা একটু অ্যানালাইসিস করে অবসর টাইমে আপনারা একটু ওইগুলোতে ঢু মারে দিয়ে দেখে আসতে পারেন। বাট আপনারা এত তাড়াতাড়ি এর দিকে যাওয়ার দরকার নাই, জাস্ট বলে রাখলাম আপনাদের। বাট আপাতত আপনারা এটা কি মনোপ্রাণে বিশ্বাস করেন, এটা কি আপনারা ফলো করেন। এরপরে যখন প্র্যাকটিক্যাল লাইফে কাজ করতে যাবেন, তখন না হয় ওই বিষয়গুলো নিয়ে আরেকটু আপনারা স্টাডি করবেন, সেলফ স্টাডি আর কি। আর কিওয়ার্ড রিসার্চের এটাই বললাম যে এক এক টিচার আপনাদেরকে দেখবেন যে এক এক রকমের একটা প্রসিডিউর ফলো করতে বলবে আপনাদেরকে, ঠিক আছে? তো যেমন আমরা যেমন অঙ্ক করতে গেলে যে 2-3টে সূত্র দিয়েও কিন্তু একটা অঙ্ক মিলানো যায়। কেউ এই ফর্মুলা অ্যাপ্লাই করতো, কেউ আর একটা অল্টারনেটিভ একটা ফর্মুলা অ্যাপ্লাই করে রেজাল্ট কিন্তু একই আসতো। তো সেভাবেও চিন্তা করতে পারেন এটাকে, যে কিওয়ার্ড রিসার্চ করার আলটিমেটলি যেটা ওই আপনি চিন্তা করেন না কেন, আলটিমেটলি আপনার ডেস্টিনেশন কিন্তু একটাই, যে আপনাকে ভালো কিওয়ার্ড বের করতে হবে। এই ক্ষেত্রে আবার আপনারা হয়তো বা অন্য কোনো টিচার বা অন্য কোনো জায়গা থেকে, ইউটিউব থেকে, বিভিন্ন টিউটোরিয়াল থেকে দেখতে পারেন যে সেটার প্রসেস একটু ডিফারেন্ট। তখন আপনাদের মাথায় কোশ্চেন জাগতে পারে যে আমরা তো এই প্রসেসটা শিখি নাই, স্যার তো আমাদেরকে ডিফারেন্ট ওয়ে শিখাইছে। তো এই কারণেই বলা যে অনেকগুলো ওয়েজ আছে, তার মধ্যে আমি একটা ওয়েজ আপনাদেরকে শিখাইলাম। আর বাকি ওয়েজ গুলো যদি আপনারা স্টাডি করতে চান, অনেক লিঙ্ক আছে, অনেক জনই করাইছে আছে, সেগুলো আমিও করাইছিলাম শুরুতে অন্য ওয়েতে, বা সেগুলোতে দেখে যে স্টুডেন্ট পারে না ঠিক মতো। এই রেজাল্টটা যে আপনি বের করে দিয়েছেন, এইটাই অনেকের থেকে আমি আউটপুট বের করতে পারি নাই, অনেক চেষ্টা করে। তো সেই কারণে এটাই সহজ মনে হয়েছে বলে আমি এটা আপনাদের কাছে রিপ্রেজেন্ট করলাম। তো আপনারা অবসর টাইমে এগুলো একটু দেখে নেবেন, বাকি টিউটোরিয়াল গুলা বিভিন্ন জায়গা থেকে পাবেন, বা আমার সহযোগিতা যদি প্রয়োজন মনে করেন, আমি আপনাদেরকে লিঙ্ক দিতে পারবো। তো আপাতত এটা নিয়ে মাথা ঘামাই না, কারণ যেহেতু আপনাদের একটা পার্ট মাত্র শেষ হচ্ছে, কিওয়ার্ড রিসার্চ,
শেষ করেন পুরো কোর্সটা, তারপর যদি সময় পান তারপরে ওইগুলা নিয়ে অ্যানালাইসিস করবেন। যেহেতু একটা জানছেন, একটা শিখছেন, এখন এটা দিয়ে আপনারা কাজ শেষ করতে পারবেন। এবং এটা দিয়ে যদি সারা জীবন আপনারা কেউ রিসার্চ করে বায়ারকে সাবমিট করেন, এটাতে বায়ার হ্যাপি হবে। আর আমি তো বললামই যে আমি 99% ক্ষেত্রেই আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি। তো যেহেতু আমি নিজে এটা অ্যাপ্লাই করি এবং আমার বর্তমান যতগুলো প্রজেক্ট চলতেছে বা এর পিছনে যতগুলো সাবমিট করছি, মেজরিটি আমি এই ফর্মুলা দিয়ে আমি কাজ করছি। তো সেগুলো যেহেতু গুগলে র্যাঙ্ক করছে, কার্যকরিতে আমি ফলাফল পাইছি, অতএব এটাই আপনাদেরকে বিশ্বাস করেন আপাতত। পরবর্তীতে হায়ার স্টাডি করতে হইলে সেটা কোর্স শেষে সময় পেলে তখন করবেন, আপাতত ওগুলো নিয়ে সময় নষ্ট করার দরকার নেই। এই বলেন। আর হলো যে যদি কিওর রিসার্চ নিয়ে কোনো কোশ্চেন থাকে এটা একটু বলেন আমার সাথে। আমি আজকে আপনাদের এর বাইরে কিছু আলোচনা করব না, কিছু শিখাবো না। আমি আজকের এটা নিয়ে শেষ করব। পরবর্তী ক্লাসে আর একটা ক্লাস আছে আপনাদের, কম্পিটিশন অ্যানালাইসিস। মানে ধরেন সেটা হলো যে আমি কিওর রিসার্চ করলাম, এখন কম্পিটিটরদেরকে সাথে আমার এখন কম্পেয়ার করতে হবে। আমার কিওয়ার্ড গুলো তাদের সাথে দিয়ে আমি ফাইট করতে পারবো কি পারবো না, সেটাকে বলা হয় কম্পিটিশন অ্যানালাইসিস। সেই কম্পিটিশন অ্যানালাইসিসটা আমরা নেক্সট ক্লাসে আমি দেখাবো আপনাদের। তো আজকের এই কিওয়ার্ড রিসার্চ নিয়ে যদি এখানেই পার্ট শেষ। কিওয়ার্ড রিসার্চ আপনারা যারা করেন নাই বা করছেন তারা অবশ্যই বাসায় সবাই করবেন। অন পেজ অপটিমাইজেশন শুরু করার আগ পর্যন্ত, দ্যাট মিনস নেক্সট ক্লাসে কম্পিটিশন অ্যানালাইসিস করব, তারপরের ক্লাসে আমরা অন পেজ অপটিমাইজেশন শুরু করব। তার আগ পর্যন্ত আপনাদের সময় আছে আপনাদের সাবমিট করার। তো আপনারা ওটা সাবমিট করবেন। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ করেন। আচ্ছা ভাইয়া, ওই অল ইন টাইটেল আর অল ইন ইউআরএল মানে দুটোটা একসাথে যোগ করার পরে ভিজিটরটা মানে কিভাবে, মানে কতজন ভিজিটর আসবে এটা একটু ক্লিয়ার করে দিলে মানে ভালো হইতো। অল ইন টাইটেল আর কতজন করে ভিজিটর অল ইন ইউআরএল যোগ করার পরে যে আপনি যে একটা সংখ্যা দেখাইছিলেন যে কতজন ভিজিটর আসতে পারে এমন। ওই যে স্যার এভারেজ করে ভাগ ও করে দুই দিয়া না কিভাবে জানি ভাগ করেন বলছেন এই ব্যাপারটা। ওই তো এইটা আর এটা যোগ করবেন, এটা আর এটা যোগ করলে কত আসছে? 2138 আসছে। এই জন্য যোগ করছে অলরেডি। 2138 কে আপনি এখন ভাগ করেন 2 দিয়া। 2138 ভাগ 2, তাহলে আসলো 1069 আসে। 1069, কিন্তু আপনার এখানে দেখেন এভারেজ মান্থলি সার্চ আছে কতজন? 6600। এখন 6600 কে ভাগ দেন আপনি 1069 দিয়ে, তার মানে 6.17। এটা হলো 6.17টা কি মানে, আপনি যদি এভারেজ চিন্তা করেন যে 6600 জন ভিজিটরের কাছ থেকে আমি আমার ওয়েবসাইটের জন্য যদি কিওয়ার্ডটা ইউজ করি, তাহলে আমি কয়জন ভিজিটর পেতে পারি? সেটা হলো 6 জন। মানে আপনি যদি কিছুই না করেন সেক্ষেত্রেও আপনার ওয়েবসাইটে 6 জন ভিজিটর আসা উচিত এই কিওয়ার্ডটা ইউজ করলে। বুঝছেন আপনি? আচ্ছা ভাই, তাহলে দেখা যাচ্ছে যে মানে আমি যদি মানে পেজটাকে যদি র্যাঙ্ক নাও করি, মানে প্রথম 10টা পেজের মধ্যে যদি নাও উঠাই, তাহলে দেখা যাচ্ছে একজন ভিজিটর আপনার ভাগে 5-6টা ভিজিটর আপনি থাকতেছে, পাচ্ছেন আপনি। স্যার ওই যে অল ইন টাইটেল অল ইন ইউআরএলটা যদি এটা দেখা বলি স্যার, সেম কিওয়ার্ড দিয়ে যদি আমি ইউসি তে সার্চ দেই বা আর ইতে সার্চ দেই, গুগলে সার্চ দেই স্যার, রেজাল্ট টোটালি হ্যালো রেজাল্ট শো করতেছে স্যার, এক রেজাল্ট শো করতেছে না। এটা কি স্যার কোনো কারণ আছে কি? কোথায় কারণটা কি? কোথায় কোথায় কোথায়? যেমন ইউসি ব্রাউজার আর গুগল ক্রোম, এই দুটাতে একটা কিওয়ার্ড নিয়ে, সেম কিওয়ার্ড নিয়ে আমি এই যে অল ইন টাইটেল অল ইন ইউআরএল সার্চ দিচ্ছি, কিন্তু এই যে রেজাল্টটা যে আসছে পুরো টোটাল ডিফারেন্ট আসতেছে। যেমন ইউসি তে আপনারা গুগল ক্রোম দিয়ে করবেন, গুগল ক্রোম দিয়ে করবেন। আপনি তো কিওয়ার্ড রিসার্চ করতেছেন গুগলের জন্য, তাহলে আপনি অন্য ব্রাউজারে যাবেন কেন? ওই যে অনেক সময় যে ঝামেলা করে ক্যাপচাও শো করে না স্যার, সেক্ষেত্রে কিছু করার নাই, করতে তো হবে এভাবেই। কারণ হলো যে আপনি তো কাজ করবেন গুগলকে নিয়ে, আপনি গুগলের বাইরে যাওয়ার তো কোনো দরকার নেই আপনার। আচ্ছা 6 জন ভিজিটর জানি বললেন, এটা কি মানে আমার যদি মানে কিওয়ার্ড যদি র্যাঙ্ক নাও করে তাহলে কি আমি 6 জন ভিজিটর মানে পাবো নাকি মান্থলি? আপনার ওয়েবসাইটে যদি আপনি কিওয়ার্ডটা বসানোর পর গুগলে ইন্ডেক্স করেন, ইন্ডেক্স করলে আপনার ভাগে পাবেন কি পাবেন না বা আদৌ করবে কিনা সেটা না, মানে আমি বলছি যে আপনার এই কিওয়ার্ডটা আপনার ওয়েবসাইটে ইউজ করার ওয়ে আছে, মানে অপশন আছে যে অ্যাটলিস্ট আপনার কপালে বা আপনার ভাগ্যে 6 জন ভিজিটর
আপনি যদি তাদের কাছে ভাগ বসাইতে পারেন, যদি নিজেকে দাবি জি। করতে পারেন যে আমি তোমাদের মতনই একজন স্ট্রং ব্যক্তি, তো তোমরা যে এই 6,600 জন থেকে সব ভিজিটর তোমরা নিয়ে নিচ্ছ, আমার ভাগ কোথায়, আমার ভাগ দাও, সেটার দাবি আপনি করতে পারবেন তাদের কাছে। এবং গুগলকে বলতে পারবেন যে আমি একজন কম্পিটিটর তাদের মতো, তো আমার কি দোষ, যে কিওয়ার্ড তো আমি ইউজ করতেছি, আমারও কন্টেন্ট আছে, আমারও ওয়েবসাইট আছে, তো আমার ভিজিটর কেন আসতেছে না। সেরকম করে আপনি একটা, এটাকে বলা হয় যে কি, যে নিজেকে উপস্থাপন করতে পারার একটা অপরচুনিটি আপনার কাছে আছে। আর যদি এটা আপনার সার্চ ভলিউম যদি অনেক কম হতো, তো সেক্ষেত্রে আপনার যারা কম্পিটিটর আছে তারা তো অলরেডি তারাই ভাগে পাচ্ছে না, তো সেখানে তো আপনার কোনো অপরচুনিটি নাই। মানে জি, বিষয়টা ঠিক আছে। এরকমের না যে আপনি বসাইলেই আপনার ভিজিটর আপনার সাইটে চলে আসতেছে, তা না। বিষয়টা হলো যে বসাইলে মানে আপনার সম্ভাবনা একটা অপশন আছে, আপনার কাছে একটা অপশন আছে বসানোর পরে, যে আমি তো ভাগ তাদের কাছ থেকে আমি জোর জুলুম কিছুকে আনতে পারি, তাই না, নিয়ে আসার আমার সুযোগ আছে। আর যদি আপনার মার্কেটে মানুষই না থাকে, তাহলে আপনি জোর করে আনবেন কোথা থেকে? জি। আচ্ছা ভাইয়া, ধরেন না ওই ফটোগ্রাফ যে কিওয়ার্ডটা, এটার সিপিসি হচ্ছে 0.77। তো এখন এই কিওয়ার্ডটা দিয়ে যদি আমার ওয়েবসাইটের মধ্যে ঢোকার পরে মানে আমি মানে কত মানে 0.7 মানে ইয়া পাবো নাকি, ক্লিকের পরে সিপিসি পাবো নাকি এই কিওয়ার্ডটা দিয়ে ঢোকার পরে, নাকি আমি 0.77 ডাবল মানে কম পাবো, মানে ইয়াটা কস্ট পার ক্লিকটা এটা কতটুকু পাবো এই কিওয়ার্ডটা দিয়ে ঢোকার পরে? না, এটা আপনার ওয়েবসাইটে ঢুকাইলে যে এটা বাড়বে বা কমবে সেটা নির্ভর করে না। এটা সিপিসিটা হলো যে, আমি তো এটা বলছি, সিপিসিটা হলো যে পেইড ট্রাফিকের ক্ষেত্রে আপনি যদি এটাকে পেইড ট্রাফিক করেন, আপনারা জানেন কিনা জানি না, গুগলে যদি আপনি আবার টাকার বিনিময়ে আপনার ওয়েবসাইট অ্যাডভার্টাইজমেন্ট করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু ওখানে আপনার কিওয়ার্ড বসাইতে বলবে আপনাকে, যে তুমি তোমার ওয়েবসাইট টাকা দিয়ে তুমি অ্যাডভার্টাইজ করতেছো, ওয়েল ফাইন, কিন্তু তোমাকে বলে দিতে হবে, মেনশন করে দিতে হবে যে কোন কিওয়ার্ড দিয়ে তুমি অ্যাডভার্টাইজমেন্ট করতে চাও। তো আপনি যদি সেখানে এই ফটোগ্রাফ লেখাটা দিয়ে দেন, দিয়ে দেওয়ার পরে ওখানেই আপনাকে তারা রিপ্রেজেন্ট করবে যে অলরেডি এই ফটোগ্রাফের রেট $0.77 দিয়ে আরো একাধিক ব্যক্তি তারা কি করতেছে, তাদের কাছ থেকে আমি $0.77 টাকা আমি পাচ্ছি। তুমি কি এখন এটাকে $0.77 দিয়ে তুমিও মার্কেটিং করতে চাচ্ছ, না তুমি এর চেয়ে আমাকে আরো বেশি টাকা দিতে চাও? যদি আপনি 77 যে বেশি টাকা দেন, তখন কিন্তু আপনার আগে যাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট শো করতো সবার আগে, আপনি যদি এর চেয়ে বেশি টাকা খরচ করেন, তখন কিন্তু আপনারটা শো করবে তাদের চেয়ে আগে। ভাই আমি এটা বলি না, আমি মনে প্রশ্নটা বুঝতে পারি নাই। আমি বলছি যে এই কিওয়ার্ডটা দিয়ে যদি আমার সাইটে ঢুকার পরে আমার গুগল অ্যাডসেন্স এর মধ্যে যদি ক্লিক করে, তাহলে আমি মানে কত 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 পাবো, কত সেন্ট পাবো? ওটার সাথে তো এটা কোনো সম্পর্ক নাই। আপনি আপনার অ্যাডসেন্স এর সাথে এটা কেন মিলাচ্ছেন? অ্যাডসেন্স এর সিপিসি হচ্ছে আলাদা জিনিস, যে আপনার ওয়েবসাইটের ভিতরে লিংক ক্লিক করলে সে কত টাকা পাবে জি। সেটা, কিন্তু এখানে তো অ্যাডসেন্স এর সাথে তো এসইও এর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ। তাহলে এটার যে সিপিসিটা মানে এটা কি এটা কত হইলে ভালো? আর মানে এই সিপিসিটা ধরে যদি আমি আগাই, তাহলে আমার ওয়েবসাইটের জন্য আমার জন্য এটা কতটুকু মানে বেনিফিট হবে? সিপিসি তো বললামই যে যত কম হবে তত আপনার জন্য ভালো। তো কম হলে কি আমার কি বেনিফিট বেশি হবে?